নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বিষয় ইতিহাস অধ্যায় দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নমান 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর সহ আজ নিয়ে চলে এসেছি। আগের অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা আমরা আগে সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ভূগোলেও প্রথম অধ্যায় আমরা সমাধান করে দিয়েছি, ঠিক এমনইভাবে তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরে হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন দেখো, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন? উত্তর হবে মধুসূদন রায়। পরের প্রশ্ন দেখো 4 দাগের, নীলদর্পণ নাটক কোন পটভূমিকায় লেখা হয়েছিল? উত্তর হবে নীল বিদ্রোহের পটভূমিকায়। পরের প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো 6 দাগের, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিনাথ মজুমদার। প্যাকেটে দেখো কাঙাল হরিনাথও দেওয়া আছে। দেখো 7 দাগের প্রশ্ন আছে, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন দেখো 8 দাগের, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তার আগে বলি, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। চলো দেখো পরে দেখো 9 নম্বরের প্রশ্ন কি আছে, প্রাচ্যবাদী কাদের বলা হয়? উত্তর হবে লর্ড বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে সরকারি টাকা প্রচলিত দেশীয় ভাষা শিক্ষার খাতে ব্যয় করা উচিত, তাদের প্রাচ্যবাদী বলা হয়। পরের প্রশ্ন দেখো 10 দাগের, এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং সবগুলো বাছাই করা প্রশ্ন, অধ্যায়ভিত্তিক উত্তর সহকারে। পরে দেখো 11 দাগের প্রশ্ন আছে, পোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। পরেটা দেখো কত খ্রিস্টাব্দে মেকলেমনিট পেশ করা হয়? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 13 দাগের, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এই প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে অনেক জায়গায় দেওয়া আছে। উত্তর হবে উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়াটকে। পরেরটা দেখো 14 দাগের, হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা যুক্ত ছিলেন? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, হাইড ইস্ট প্রমুখ। পরেরটা দেখো পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? উত্তর হবে হেয়ার স্কুল। পরে দেখো 16 দাগের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন দেখো 17 দাগের, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? উত্তর হবে উডের ডেসপেচকে। পরেরটা দেখো 18 দাগের, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরেরটা দেখো 19 দাগের, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরে দেখো 20 দাগের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো 21 দাগের, ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখো 22 দাগের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। পরেরটা দেখো 23 দাগের, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উত্তরটা হবে রাজা রামমোহন রায়কে। পরে দেখো 24 দাগের প্রশ্ন আছে, নব্য বেদান্তবাদ কে প্রচার করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরেরটা দেখো 25 দাগের প্রশ্ন কি আছে, চলো পরের প্রশ্ন দেখো 25 দাগের, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? উত্তর হবে রেভা জেমস লং। পরেরটা দেখো 26 দাগের, সতীদাহ প্রথা কবে রদ হয়? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 27 দাগের, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো কাকে? উত্তর হবে ডিরোজিওর অনুগামীদের। পরের প্রশ্ন দেখো 28 দাগের, কলকাতা মেডিকেল কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে ডক্টর এম.জে. ব্রামলি। পরের প্রশ্ন দেখো কি আছে, 29 দাগের, নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? উত্তরটি হবে ঢাকায়। পরের প্রশ্ন দেখো 30 দাগের, চুইয়োপড়া তত্ত্ব কে প্রচার করেন? উত্তর হবে মেকলে। পরের প্রশ্ন দেখো 31 দাগের, হুতম প্যাঁচা কে কার ছদ্মনাম? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। পরে দেখো 32 দাগের কি আছে, যতমত ততপদ বলতে শ্রী রামকৃষ্ণ কি বোঝাতে চেয়েছিলেন? উত্তর হবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। পরে দেখো 33 দাগের প্রশ্ন কি আছে, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা। পরের প্রশ্ন 34 দাগের কি আছে, কোন সমাজ সংস্কারক এর আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন 35 দাগের কি,
পরে দেখো 35 দাগের বাংলায় কোন শতকের নবজাগরণ শতক বলা হয়? উত্তর হবে 1893 খ্রিস্টাব্দের শিকাগো। পরেরটা দেখো 36 দাগের স্বামী বিবেকানন্দ কোথায় ও কবে বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দেন? উত্তর হবে 19 শতকের গোড়ার দিকে। তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, আর সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো, বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করার? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। পরেরটা দেখো 38 দাগের প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন দেখো কি আছে 39 দাগের আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গড়ে তোলে? উত্তর হবে 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন দেখো স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন দেখো কি আছে, নবজাগরণের সূচনা হয় কোথায়? উত্তর হবে ফ্লোরেন্সে। পরেরটা দেখো 42 জায়গায় রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো স্যার চার্লস উড কে ছিলেন? উত্তর হবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। পরে দেখো 44 জায়গার প্রশ্ন, স্ত্রী শিক্ষা সম্মিলনী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো কি আছে, বিদ্যাবণিক কাকে বলা হয়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 46 জায়গার প্রশ্ন দেখো গোলদিঘির গোলামখানা কি ও কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটিও তোমাদের 2 নম্বরে খুব আসে। উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 47 জায়গার আদি ব্রাহ্ম সমাজের নেতা কে ছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরেরটা দেখো ইন্ডিয়ার মিরর পত্রিকার প্রকাশক কে ছিলেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। তোমাদের সবগুলো প্রশ্নই কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আমি করাচ্ছি। পরের প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম? উত্তর হবে বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি। পরেরটা দেখো 50 দাগের রামকৃষ্ণ মিশন কে কবে কেন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে জাতির মধ্যে ত্রাণ কার্য, শিক্ষার প্রসার, সুচিকিৎসা ও প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্য প্রতিষ্ঠা করেন। যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে কন্টিনিউ একবার হলেও রিভিশন দেবে। তোমরা অবশ্যই যদি পারো খাতা এগুলো লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের খুবই উপকৃত হবে। পরের প্রশ্ন দেখো কি আছে, এবার চলো আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। প্রথম প্রশ্ন আছে লালন ফকির কেন স্মরণীয়? উত্তর হবে লালন ফকির ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা ও গায়ক। প্রায় 2000 গান রচনা করেন তিনি। তার মর্মস্পর্শী গানগুলি মানব জীবনের রহস্য, আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করে। পরের প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য? উত্তরটি দেখো স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নব্য বেদান্তবাদ। রামকৃষ্ণদেব বলেছিলেন যতমত ততপথ এবং শিব জ্ঞানে জীব সেবা। গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে। এর অর্থ ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্য কর্মযোগকে যুক্ত করতে হবে, ফলে এক নতুন ভারত গড়ে উঠবে। এই প্রশ্নটি কিন্তু খুব আসে পরীক্ষা। যে কটা প্রশ্ন দেওয়া আছে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নই তোমাদের দেওয়া রয়েছে ভিডিওতে। পরের প্রশ্ন দেখো কী আছে 3 আইন কী? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। দেখো উত্তরটি 19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার এসেছিল। রাজা রামমোহন রায় ও তার প্রতিষ্ঠা ব্রাহ্ম সমাজ এর আন্দোলন এর সময় বিশেষ সাফল্য লাভ করেছিল। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন এর উদ্যোগে ব্রাহ্ম সমাজের আন্দোলনের গতির সঞ্চার হয়েছিল। 3 আইন পরের পয়েন্ট 1 নম্বরে দেওয়া আছে কেশবচন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে, এটি 3 আইন নামে পরিচিত। চলো পরের প্রশ্ন দেখো। পরে দেখো 4 দাগে, আচ্ছা 2 নম্বর পয়েন্টটা দেখো, এই আইন পাশের ফলে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। ধীরে ধীরে হিন্দু সমাজের কুসংস্কারগুলি বিলুপ্ত হতে থাকে এবং মহিলা ও সাধারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো 4 দাগের নববিধান কি? উত্তরটি দেখো 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ যোগ দিলে ব্রাহ্ম আন্দোলন গতিশীল হয়। তার পরের পয়েন্ট দেওয়া আছে দেখো নববিধান। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ সংস্কৃতির পরিবর্তে বাংলার মন্ত্র উচ্চারণ প্রভৃতি প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করলে সনাতনপন্থী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বিরোধ বাধে এবং ব্রাহ্ম সমাজ বিভাজিত হয়। কেশবচন্দ্র সেন কর্তৃক ব্রাহ্ম সমাজের নতুন বিধান প্রবর্তিত হয়েছিল, তাই নববিধান নামে পরিচিত। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত আরও তোমরা জানতে পারবে। চলো পরে 5 দাগের প্রশ্ন কী আছে, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? উত্তরটা দেখো
ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত এক স্মরণীয় ব্যক্তিত্ব। 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলায় বিদ্যাবাটিতে জন্মগ্রহণ করেন। তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কারের বশবর্তী হয়ে তথা সমাজে পতিত হওয়ার ভয়ে কোনো ছাত্র সব ব্যবচ্ছেদ এগিয়ে আসতেন না। কিন্তু 1836 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর উষ্মাচরণ শেঠ সহ আরও কয়েকজন সহায়তায় মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। এই উপলক্ষে ফোর্ট উইলিয়াম থেকে তোপধ্বনির মাধ্যমে মধুসূদনকে অভিনন্দন জানানো হয়। পরের প্রশ্ন দেখো, 6 দাগের কী আছে? রামমোহন রায় কবে কী উদ্দেশ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? 19 শতকে ভারতের ধর্ম ও সমাজকে কুসংস্কারের বন্ধন থেকে মুক্তি করে যে সকল মানবতাবাদী সমাজ সংস্কারক ভারতবাসীকে আলোর পথ দেখান রাজা রামমোহন রায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। পরে পয়েন্ট দেওয়া আছে দেখো, বেদান্ত কলেজ। রামমোহন রায় 1825 খ্রিস্টাব্দে বেদান্ত শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। মূলত বেদান্তবাদ এর উপর ভিত্তি করে রামমোহন রায় তার ধর্ম প্রচার ও ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। চলো পরের প্রশ্ন দেখো, 7 দাগের, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি, কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের আমলে 1857 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এটি হবে, হ্যাঁ। আচ্ছা, বলার কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল গোলদিঘির কাছে। এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে ছাত্ররা মূলত সরকারি অফিসে আদালতে কেরানির কাজ করত। তাই অনেকেই ব্যঙ্গ করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেও ডাকতো। এই প্রশ্নটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে এবং সঙ্গে সঙ্গে পাঠ্য বইটা একটু পড়বে, তাহলে বিস্তারিত আরও একটু জানতে পারবে। চলো 8 দাগের প্রশ্ন কী আছে দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিল তাদের মধ্যে ডেভিড হেয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। পরের পয়েন্ট দেওয়া আছে দেখো, সুন্দর করে, শিক্ষা বিস্তারের অবদান। স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। 1817 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। স্কুল পাঠ্য বই প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। চলো পরে দেখো 9 নম্বর প্রশ্ন কী আছে, উডের ডিসপ্যাচ কী? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়ক নির্দেশনামা বা ডিসপ্যাচ জারি করেন। পয়েন্ট দেওয়া আছে দেখো, নির্দেশনামা। 1 নম্বর পয়েন্ট আছে, ভারতের 3টি প্রেসিডেন্সি শহরে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর, প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষা দেওয়া হবে। 3 নম্বর, নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি। 4 নম্বর, শিক্ষক শিখন ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা হবে। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই নির্দেশনামা ছিল একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা। পরের প্রশ্ন দেখো 10 নম্বরে, মেকলে মিনিট কী? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। থমাস বেবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। পরে পয়েন্ট দেওয়া আছে দেখো, মেকলে মিনিট। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বলা হয়। পরের প্রশ্ন দেখো, চুইয়ে পড়া নীতি কী? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষা প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যে তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুইয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুইয়ে পড়া নীতি। পরের প্রশ্ন দেখা 11 দাগের, বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কী ছিল? বামাবোধিনী সবার মুখপত্র হিসাবে পরিচিত বামাবোধিনী পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বিষয়বস্তু, এই পত্রিকা 19 শতকে বাংলার সামাজিক জীবনের উপর আলোকপাত করে। নারী সমাজে প্রকৃত অবস্থা, নারীদের লেখা, গল্প, কবিতা প্রভৃতি ছিল এই পত্রিকার প্রকাশিত বিষয়সমূহ। তার আগে বলি,
তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। পরের প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশার মাধ্যমে কলকাতার বাবুদের সম্পর্কে কি জানা যায়? এই প্রশ্নটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 শতকের ইংরেজি শিক্ষায় শিক্ষিত এক বিশেষ সম্প্রদায়ের উদ্ভব হয়, যাকে বাবু সম্প্রদায় বলা হয়। অপরিমিত অর্থের আড়ম্বর দেখাতে বাবুরা বাইনাচ, পায়রা ও বুলবুলি পোষা বিড়ালের বিবাহে লক্ষাধিক অর্থ ব্যয়ের জাঁকজমকপূর্ণ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতেন। কলকাতার আলো আঁধারের আনাচ কানাচে বাবুদের বিচরণ, তাদের শিক্ষা, সংস্কৃতি এবং সর্বোপরি অন্দরমহলের সজ্জাবিন্যাস সম্পর্কে নানান তথ্য হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে পাওয়া যায়। চলো তাহলে যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ও খুব মনোযোগ সহকারে বাড়িতে পড়ো, ফালতু সময় নষ্ট করো না। চলো বাই, টাটা।